বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো অবাক হতে পারো, আজকে তো এপিসোড আসার কথা না, তাহলে কেন এলো? বন্ধুরা, সবসময় আমি এপিসোড না দিতে পারলে তোমাদের কাছে কমিউনিটিতে ক্ষমা চেয়ে নিই যে আজকে অমুক কারণে আমি দিতে পারছি না, কিন্তু এই এপিসোডটা আজকের বদলে পরের দিন আসবে, তোমরা অপেক্ষা করে বসে থাকো। আজকে একটু ভাবলাম অন্যরকম হোক। আগামী বুধবার যে এপিসোডটা আসতো সেটা বুধবারের বদলে দুদিন আগে, অর্থাৎ আজ সোমবার রাতে এসে গেল, এবং এর পরের এপিসোড যথারীতি আগামী শনিবার আসবে। অর্থাৎ বুধবারের এপিসোডটা আজকে হচ্ছে, সুতরাং বুধবার কোনো এপিসোড আসবে না। আর একটা কথা, সময় বেশি নেব না, কিন্তু এটা বলা অত্যন্ত প্রয়োজনীয়। তোমরা যারা ঘটনা পাঠাচ্ছ, একই সঙ্গে একই ঘটনা অন্যান্য সব চ্যানেলে পাঠিয়ে দেখছো যে আগে পড়বে বাকিদেরকে বলে দেবো যে সরি, আমার তাও বলবো কখন, তার পড়ে ফেলার ঘটনায় চলে আসার পর। তো সেটা একেবারেই কাম্য নয়, এ নিয়ে বহু আলোচনা হয়েছে এর আগেও। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, একবার যার ঘটনা এরকম একটা পরিস্থিতি তৈরি করবে যে আগে কোনো চ্যানেলে পড়া হয়ে গেছে, সে আবার আমাকে পাঠিয়েছে একই সময় একই ঘটনা, বা অনেক আগে হয়েছে তবু আবার পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি, তার আর কোনো ঘটনা আমি বিশ্বাস করে আর নিতে পারবো না। প্লিজ তারা বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, প্লিজ আমাকে পাঠিও না আর। কারণ বিশ্বাস জিনিসটা আমি তো তোমাদের চোখে দেখতে পাচ্ছি না, যেমন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। তো বিশ্বাস জিনিসটা খুব ঠুনকো। আমি যখন জানলাম একবার তার ঘটনা এরকম হলো, দ্বিতীয়বার আমার পক্ষে নেওয়াটা খুব মুশকিল। তো যদি ভুল বলে থাকি ক্ষমা করো, বাট আমার পক্ষে তার ঘটনা আর নেওয়া সম্ভব হবে না। তিনি বা তারা যারা ভাবছো, প্লিজ পাঠিও না, রিকোয়েস্ট রইল। আর তোমরা যারা ভবিষ্যতে ঘটনা পাঠাবে ভাবছো, তোমরা যে চ্যানেলকে পছন্দ করো মন থেকে এবং যার কাছ থেকে ঘটনা শুনতে চাও, প্লিজ তাকেই পাঠাও। সেটা আমি হতে পারি বা অন্য কেউ হতে পারে। একই ঘটনা সব জায়গায় পাঠিও না, তাহলে প্রত্যেকেরই সমস্যা হতে পারে, তাই না? আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন এক ডাক্তারবাবু। তিনি বর্তমানে জলপাইগুড়ির একজন সরকারি হাসপাতালের ডাক্তার। তিনি ওখানে কর্মরত, কিন্তু উনি কলকাতারই ছেলে, কলকাতার মেডিকেলে পড়াশুনো করেছেন। আমি কিন্তু কোনো হসপিটালের নাম বলছি না, প্রচুর মেডিকেল কলেজ আছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো সেখানকারই কোনো এক মেডিকেল কলেজ থেকে পড়াশুনো করেছেন, কিছুদিন হাউস স্টাফশিপ করে তারপরে উনি, ওদের তো বদলির চাকরি আর তোমরা জানোই। উনি বলছেন, সহেলি ঘটনা পাঠাচ্ছি, তবে প্রথমেই বলবো আমি কোনো হসপিটালে আছি বা বৃত্তান্ত কোনো নাম তুমি নিতে পারবে না, কারণ আমার চাকরি রিলেটেড তার সঙ্গে। এবং আমি যে হসপিটালের নাম বলছি, যেখানে ঘটনাটা ঘটেছে, সেটা কলকাতায় প্রচণ্ড নামী একটা সরকারি হাসপাতাল। কিন্তু সেখানে বর্তমানে আমার অনেক বন্ধুরা কাজ করে বা আমার সঙ্গে পড়তো, তারাও আছে। তো তারা জানতে পারলে খুব অপ্রস্তুতে পড়বে এবং বর্তমানের পরিস্থিতি একদমই ভালো না। উনি বলছেন সালটা 2012, তখন আমি MBBS পাশ করে গেছি। ওনাদের হাউস স্টাফশিপ চলে, তো হাউস স্টাফশিপে উনি ছিলেন কলকাতার একটি খুব নামকরা সরকারি হাসপাতালে। উনি বলছেন প্রথমে কাজের প্রথম জীবন, তখন কর্মজীবন সবে শুরু হচ্ছে, আমরা প্রচুর রেফারাল পেশেন্ট পেতাম। যেরকম কোনো ছোটোখাটো হসপিটাল যেগুলো থাকে তারা, বা কোনো বড় জেলা হাসপাতাল তারা রেফার করতো, সেটা আমাদের এখানে আসতো। প্রচণ্ড প্রেশার ছিল, সব রোগীকে আমরা বেড দিতে পারতাম না। তো সেই সময় যখন আমি প্রথম পা দিয়েছি, সবে ডাক্তারি পড়া শেষ করে কর্মজীবনে পা দিয়েছি, তখন এক একটা সময় আমি যখন কিছু কিছু বেড হসপিটালে দেখতাম, তেমন ভাঙা না ছোড়ানো, অথচ একটা সাইডে গুদাম ঘরের মতো লাঠ দিয়ে রাখা আছে, কিছু হুইল চেয়ার
একটু তেমনও না, ইউজ করা যায় অথচ রাখা আছে, একটু সন্দেহ হতো। বন্ধুদের মধ্যে আলোচনা করতাম যে আচ্ছা এগুলো ফেলে রেখেছে কেন, এই বেডগুলো তোকে তো নিয়ে আসতে পারে, প্রপারলি ইউজ করলে তো আরও 2-3টে লোক বেড পায়, এরকমভাবে রাখে কেন? তখন সবাই বলতো হতে পারে কোনো সমস্যা ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক রকম আমাদের মেডিকেল পার্সপেক্টিভ থেকে অনেক কারণ দেখাতো, কিন্তু কোনোটাই যুক্তিযুক্ত বলে খুব একটা মনে হতো না। কারণ আমরা পড়াশুনো করেছি, আমরা জানি কি হতে পারে কি না হতে পারে। যদি খুব সংক্রামক কোনো ব্যাধি নিয়েও পেশেন্ট মারা যায়, সেখানেও রাস্তা আছে সেই বেডটাকে ইউজ করার, একদম ফেলে দেওয়ার মতন ব্যাপার অতটাও হয় না। মনে প্রশ্ন ঘুরতো, কিন্তু কাজের চাপ, লাগাতার ডিউটি, নাইট ডিউটি, এগুলোর মধ্যে আস্তে 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 যত ভেতরে ঢুকে গেলাম, প্রশ্নগুলো মন থেকে হারিয়ে গেল। না আমাদের খাবার সময় ছিল, না ঘুমোবার, না বাড়ি যাবার। কখনো কখনো 36 ঘন্টা ডিউটি করা কোনো ব্যাপারই ছিল না, খুব জল ভাত। অনেকে বর্তমানে নানান পরিস্থিতির জন্য আপনারা জানতে পারছেন, কিন্তু আমাদের এখানে যারা ডাক্তার, নার্স বা এই রোগী কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা জানেন এগুলো খুব সরকারি হাসপাতালে খুব স্বাভাবিক ব্যাপার, কোনো টাইম টেবিল কিচ্ছু থাকে না। আমরা যখন হাসপাতালে পা দিই সকালবেলায়, আমরা জানি না আমরা কখন ফিরবো, এভাবেই জীবনটা আমাদের তৈরি হয়। তারপর আস্তে 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 প্রশ্নগুলো হারিয়ে গেল কাজের চাপে। কিন্তু যে হাসপাতালের কথা বলছি সেখানে আমার সেবাখন গাইনি ডিপার্টমেন্টে আমার ডিউটি ছিল। বেশ কদিন ডিউটি করতে হবে। আমি আমার রোস্টার কি, আমি এতেও আমি ডিটেলে যাচ্ছি না, কারণ অনেকে কিছু বুঝতে পারবেন না। তো তখন কিছু ধর্মঘট মতো চলছিল জুনিয়র ডাক্তারদের। সেই সময় অনেকে আসছিলেন না, আর আমাদের মতো কিছু আমরা কাজ করতাম ভয়ে, কারণ আমাদের উপরওয়ালাদের অনেক ভয় থাকে যে এটা হতে পারে সেটা হতে পারে। যারা আমরা অতটা বেশি কোনো দল করতাম না, রাজনীতি করতাম না, আমাদের প্রচণ্ড ভয় লাগতো যে সরাসরি আন্দোলনের ওই সবাই যেখানে বসে আছে সেখানে গিয়ে যদি বসবো, তারপর একটা গন্ডগোল হবে। আন্দোলনটা কী নিয়ে বলতেই পারি, এই আন্দোলন সবসময় হয়। একজন ডাক্তারবাবুকে রোগীর পরিবারের লোকেরা মারধর করেছিল, আহত, প্রচুর কাগজও বেরিয়েছিল। সেই নিয়ে তখন আমাদের আউটডোরও বন্ধ ছিল এবং ভেতরেও ইমার্জেন্সিতে ডিউটিতেও খুব প্রবলেম হচ্ছিল। তো আমি তখন ওই সময় গাইনি ডিপার্টমেন্টে ছিলাম, ওখানে আমি কাজ করছিলাম। তো ওই সময় যেহেতু আমরা খুবই নতুন, যে দিদিরা থাকেন, সিস্টার দিদিরা যারা অনেক পুরনো, তারা প্রচুরভাবে গাইড করতেন আমাদের। একজন সিস্টার দিদি, বর্তমানে তিনি আজ আর বেঁচে নেই, বহুদিন যোগাযোগ ছিল। উনি বলেছিলেন যে এই দিকগুলো রাত্রিবেলা যাবে না, কারণ তখন বললামই ডাক্তারের আকাল, কয়েকজন আমরা ডিউটি করছি, তাও এক একটা ওয়ার্ডে এক একজন, আমাদের এই দলবদ্ধ হয়ে বসে থাকার কোনো ব্যাপার নেই। নার্স দিদিরাও অনেক রাত হয়ে গেলে একটু ছন্ন ছাড়া গোছের হয়ে যান, সারাদিন তাদেরও প্রচুর পরিশ্রম করতে হয় এদিক থেকে ওদিক। আমাদের একটা খাতা লেখার বিষয় থাকে, তো রাত্রে বসে আমি যখন সমস্ত পেশেন্টকে রাউন্ড দিয়ে এলাম, সব কাজ শেষ হয়ে গেল, ওই সময় আমি ওই কাজটা করছিলাম। করতে করতে মানুষ তো, তার আগের দিন রাত্রির থেকে কোনো ঘুমোয়নি এবং সারা দিন রেস্ট পাইনি। চোখ কখন বুঝে এসেছিল আমি নিজেও জানি না। প্রথমবার আমার ঘুমটা ভাঙলো হঠাৎই, স্যালাইন দেওয়া কোনো ট্রলি ঠেলে নিয়ে গেলে একটা ঘর ঘর আওয়াজ হয়। হঠাৎ একটা ঘর ঘর আওয়াজে আমি জেগে উঠলাম। শুধু আমি না, আর একটা টেবিলে একজন সিস্টার দিদি ছিলেন, তিনিও একটু নড়ে চড়ে বসলেন এবং তিনি আবার শুয়ে পড়লেন। আমি তাকালাম, সব কিছু করলাম, শুধু দেখলাম একটা স্ট্যান্ড থেকে স্যালাইনের বোতলটা দুলছে। বোঝাই গেল এই স্ট্যান্ডায় কেউ আঘাত করেছে বা ধাক্কা লেগেছে কোনো কারণে। হাওয়ার কোনো বিষয় নেই, ওটা একটা বিশাল বড় জায়গা, সমস্ত জানলা টানলা বন্ধ থাকে, কারণ গাইনি যে ডিপার্টমেন্টটা, ওখানে অন্তঃসত্ত্বা মায়েরা থাকেন যাদের ডেলিভারি হবে আর কি, বা অনেক সময়
যাদের ডেলিভারি হওয়ার আগের কিছু প্রবলেম তাদেরকেও মনিটরিংয়ে রেখে দেওয়া হয়। এখন তো অনেক ভালো ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আমি যখনকার কথা বলছি তখনও অনেক প্রবলেম ছিল ওই সব জায়গাগুলোতে। সেখানে ম্যাক্সিমাম পেশেন্ট ছিলেন যাদের ওটি করা হবে, ওটির ডেট আছে, হয়তো পরের দিন সকালে কার হবে, কারুর ভোরবেলা হবে, কিন্তু লেবার পেনে আছেন এমন কোনো মা ওই সময় ওইখানটায় ছিলেন না। আমি যে জায়গাটার কথা বলছি, প্রথমে ভাবলাম যাকে কেউ হয়তো চলে গেল বা কিছু, তারপরেই ভাবতে শুরু করে দিলাম না এরকম কেন হবে, এখানে তো কেউ নেই। সেই রাত্রিটা আমার কেটে গেল। জানি না তখন ডাক্তার কম ছিলেন বা ওই সময় পেশেন্টও কম ছিল, কারণ হসপিটালে প্রবলেম চলছে, খুব ক্রিটিক্যাল ছাড়া পেশেন্ট কম আছে, অনেককে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় পরের দিন আমার ডিউটি পড়লো, ডিউটি চেঞ্জ হলো, আমাদের রোস্টার চেঞ্জ হতো, যখন ডিউটি পড়লো আমার তারই একটু এগিয়ে আর একটা ইউনিটে, সেখানে যেসব মায়েদের জাস্ট আপনাদের ওটি হয়েছে, মানে যাদের সিজার করে বেবি হয়েছে, সেখানে তাদের মনিটরিংয়ে রাখা হতো 24 ঘন্টা, সেখানে আমার ডিউটি পড়লো। সেখানে আমি আর ওই নার্স দিদি, এখানে এসে অদ্ভুত একটা জিনিস আমি দেখেছিলাম, যেটা আমি আর কোনোদিন ভুলতে পারবো না। সব মায়েরা তখন ঘুমাচ্ছেন, ন্যাচারালি ওষুধ চলেছে তাদের, কারুর সকালে ওটি হয়েছে, কারুর বিকালে হয়েছে, আমার নাইট ডিউটি, কেউ বা সদ্য ওটি করে কাউকে দিয়ে ওখানে চলে গেছে। বাচ্চারাও বেবি কটে ঘুমোচ্ছে, দু একটা বাচ্চা এমন করলো, তাদেরকে নার্স দিদিরা আবার ফিট করিয়ে দিয়েছে অন্য মায়েদের কাছ থেকে নিয়ে এসে, তারাও ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে গেলে নির্জন রাত, সেই রাত অদ্ভুতভাবে আমি অনেকক্ষণ বসেছিলাম, একবার দুবার ঘুম এসে গেছিলো, কিন্তু অনেকবার অনেক পেশেন্টের একটু প্রবলেম হচ্ছিল, সেগুলো দেখতে দেখতে আবার যখন বসলাম দেখলাম ঘুমের ভাবটা কেটে গেছে। তো প্রথমেই বলেছিলাম কিছু বেড ওরকমভাবে পড়ে থাকতো, যে বেডগুলোকে দেখে মনে হতো এগুলো এরমভাবে আছে কেন। আমার ওই কৌতূহল যে আমার কাল হবে আমি ভাবতে পারিনি। এমনি এলোমেলো ভাবে স্টেথোটা গলায় দিয়ে হাঁটতে 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 একটা বেড ওরকমই পড়ে আছে, এরকম বেডটা বেশ পরিষ্কার। আমি ফোনে কথা বলছিলাম, আর আনমনে আমরা কথা বলতে বলতে যেমন এটা ওটায় হাত দিই, তখন জাস্ট বেডটাতে আমি 3টে টোকা মেরেছিলাম, কিচ্ছু না। আবার ওখান থেকে বেরিয়ে এসে এদিক ওদিক, আমি মেডিকেল স্টুডেন্ট, আমাদের ওরকম কোনো ভয় বা যেগুলো সাধারণ মানুষদের মধ্যে থাকে ওগুলো আমাদের মধ্যে থাকে না। তারপর কিছুক্ষণ বাদে আমি আবার যখন নিজের কাজে এসে বসেছি, বসতে বসতে কিছুক্ষণ মোবাইল দেখলাম, দেখে আবার আমার ঘুম এসে গেছে। মাঝখানে দু একটা পেশেন্টের কিছু প্রবলেম ছিল, দেখে এসেছি, বসে আছি, ঘুমও এসে গেছে। পরিষ্কার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। বলা ভালো, আমার এক বন্ধু, তার অন্য ওয়ার্ডে ডিউটি ছিল, কিন্তু ও এরকম মাঝে মাঝে পেছনে এসে আমাকে চমকে দেওয়া এগুলো করতো। তারপর ঘুমটা মোটামুটি হালকা হয়ে গেছে, আমি শিওর যে ওই দাঁড়িয়ে আছে, এবং অনেকবার পিঠে খোঁচা মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমিও মজা করে চোখ বন্ধ করে পড়ে আছি, যে দূর তুই আজকে ডাকলে আমি সাড়া দেবো না। অদ্ভুতভাবে এবার জাস্ট উঠে যে আর ডিস্টার্ব করিস না এরকম বলে যে পেছনে ঘুরেছি, কেউ নেই। অথচ আমার পিঠে যে খোঁচা মেরেছে জোরে কোনো পেন বা কিছু দিয়ে, যেমন বন্ধুদের মধ্যে হয়, তার ব্যথাটা বা তার যে ফিলিংসটা, সেন্সেশন তখনও আমার মধ্যে ছিল। সুতরাং আমি ভুল বুঝেছি বা ভুল, তার কোনো আমার কাছে জায়গা ছিল না। আমি এদিক ওদিক তাকালাম যে ব্যাটার নিশ্চয়ই লুকিয়েছে সাইডে কি। এদিক ওদিক তাকিয়ে যখন দেখতে পেলাম না, নার্স দিদিকে বললাম আমি ওদিকটায় আছি, দরকার হলে ডাকবেন, একটু আসছি। ও যে ওয়ার্ডে ছিল আমি সেই ওয়ার্ডে গেলাম। সেখানে গিয়ে আমি বললাম, হেই খোঁচা বেড়ে চলে এলি,
কোথায় লোকলে এত তাড়াতাড়ি? ও তখন বলল, ধুর, এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি নড়তে পারিনি, আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, আমি তাই যেতে পারিনি, আমি তোকে খোঁচা মারতে চলে যাব। এই প্রথমবার একটা প্রচণ্ড ঝটকা লেগেছিল যে এটা কি করে সম্ভব। আমি আর কোনো কথা বাড়াইনি, চলে এসেছিলাম 2-1টা কথা বলে। পরের দিন আমার ডিউটি শেষ হলো। তারপর আমি ওখানে তখন আমার বাড়ি তো প্রপার কলকাতায় নয়, কলকাতা সংলগ্ন একটি জায়গায়, আমি সেই জায়গার নামও বলছি না, কিন্তু হসপিটালেরই কাছাকাছি একটা জায়গায় আমি ভাড়া থাকতাম যাতায়াতের সুবিধার জন্য। সেখানে আমি একাই থাকতাম। গিয়ে দরজা টরজা খুলে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু শুয়েছি, কারণ জানি আমাকে আবার বিকেলবেলা বেরোতে হবে। কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপর খাবার কিছু আমি নিয়ে এসেছিলাম, যে তারপর উঠে কিছু খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাব। নিজের ঘরে আমি ঘুমোচ্ছি, আবারও ঘুমটা বেশ ডিপ হয়ে গেছে। আমার মানে কোনো সার ছিল না। বুঝতেই পারছেন অতদিন ধরে আমাদের ওরকমভাবে ডিউটি চলে, ক্রমাগত একটা পিছে টক টক মানে খোঁচা, যদি যেমন আপনি কাউকে ডাকবেন ঘুম থেকে তোলার জন্য, সেরকম একটা এরকম ধাক্কা কতক্ষণ ধরে হলে অতটা ডিপ ঘুমিয়ে থাকা একটা মানুষ রীতিমতো রেগে খাটে উঠে পড়ে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে থাকি, বাড়িতে ছুটি ছাটায় যাই, তখন আমার বোন এই কাজগুলো করে। আমরা 2 ভাই বোন, বিরক্ত করে ওরকমভাবে খোঁচা মেরে মেরে। কিন্তু ওই এত ঘুমের মধ্যে আমি ছিলাম, আমি বাড়িতে আছি মানে নিজের বাড়িতে নাকি আমি যেখানে ভাড়া থাকি সেখানে না হসপিটালে, আমি কোনো তাল খুঁজে পাচ্ছিলাম না। কারণ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমাদের, যখন আমরা খুব গভীরভাবে ঘুমিয়ে থাকি, আমাদের ব্রেন সক্রিয় হয় না। আমি উফ বলি বলে বেশ জোরে চেঁচিয়ে উঠে খাটে বসেছি। বসার পর চোখ ডলতে ডলতে মনে হলো, আরে কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িতে তো নেই আমি, এখানে না বনি আছে, না এটা আমার হসপিটাল যেখানে আমার বন্ধুরা বসে আছে, তারা এসে আমাকে খোঁচা মেরে যাবে। তাহলে ভাবে খোঁচা মারলো কে? আয়নার সামনে গিয়ে দেখলাম পিঠের ওখানটা একটা দাগ পড়ে গেছে, যতটুকু নিজের ঘাড়টা ঘোরানো যায়, একটা হালকা কালচিটে মতো দাগ, বেশ ব্যথা ব্যথাও লাগছিল। পরের দিন আবার হসপিটালে আমি বসে আছি, আমার ডিউটি চলেছে, যতক্ষণ কাজের মধ্যে আছে ঠিক আছে, কিন্তু যখনই ক্লান্তির জন্য আমরা একটু রেস্ট রুমে যাই, বসে থাকি, আমার ঘুম যেন চোখ থেকে আমার চলে যাচ্ছিল। হসপিটালের চেয়ারে বসে বসে ঘুমাই, বা আমাদের ডাক্তারদের যে রেস্ট রুম আছে সেখানে একটু শুই, বা নিজের বাড়িতে এসে ওই খোঁচা কিন্তু আমার সব সময় সঙ্গী হয়ে দাঁড়ালো। ডিপ ঘুমিয়ে গেলেই সেই খোঁচা যেন পিঠে এসে কেউ টকটক করে কিছু দিয়ে মারছে, এবং এই ব্যথাটা এতটা বাড়তে লাগলো। আজকে আমি ডাক্তার হয়ে বলছি, আমার কাছে যদি কোনো পেশেন্ট এরকম প্রবলেম নিয়ে আসতো, আমি তাকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার করতাম, যে মানসিকভাবে অসুস্থ, স্বপ্ন দেখছে, তাতে ব্যথা হচ্ছে, তাতে পেন হচ্ছে, স্বাভাবিক নয় এগুলো। কিন্তু আমি নিজে আস্তে আস্তে বেশ সপ্তাহখানেক এই জিনিসটা হওয়ার পর আমি দেখছি আমার হাতের ওখানটায়, হাতটা তুলতে গেলে আমার ওই জায়গাটায় ব্যথা করছে, এবং একটু একটু করে জ্বর আসা শুরু হয়েছে। আমি বুঝতে পারছি ওই ব্যথার থেকে আমার জ্বর আসছে। নিজের মতো নিজে ওষুধও খাচ্ছিলাম, কিন্তু একদিন জ্বর এত বাড়লো, আমি সেদিন ডিউটি যেতে পারিনি। বন্ধুদেরকে দিয়ে খবর দিলাম, তোরা প্লিজ একটু ম্যানেজ কর স্যারকে বলে। স্যারও ফোন করে যাতা বললেন, ওষুধপত্র খেয়ে চলে এসো। কয়েক ঘন্টা রেস্ট করে ওষুধ খেয়ে একটু জ্বর কমতে আমি আবার চলে আসতে হয়েছিল। এসে যখন স্যার দেখলেন ওরকম অবস্থা, বসে পড়ছে, দয়া করে সেদিনটা আমাকে অফ দিলেন, কিন্তু আমাকে এসে দেখা করতে হয়েছিল হাসপাতালে। ওই একই পরিস্থিতি তার পরের দিনও এভাবেই চলছে। আমি আমার যিনি উপরে যে স্যার ছিলেন তাকে ফোন করে সমস্ত কথাটা বললাম। উনি কতটা বিশ্বাস করলেন কি করলেন না আমি জানি না। উনি বললেন, তোমাদের তো এরকম একটা এখন একেতেই স্ট্রাইক চলছে, তার মধ্যে তোমরা যারা ডিউটি করছো প্রচণ্ড প্রেশার পড়ছে,
তো মেন্টাল প্রেশার থেকে তোমাদের এই অবস্থা হয়েছে। ঠিক আছে, চিন্তা করো না, আমি প্রবলেমটা সলভ হয়ে যাক, আমি তোমাকে 2 দিনের ছুটি দেবো, বাড়ি থেকে ঘুরে এসো, ফ্রেশ হয়ে গেলে, মুডটা ফ্রেশ হলে সমস্যার সমাধান হয়ে যাবে। অদ্ভুতভাবে ভাবলাম তাই। প্রবলেম কিন্তু আমার চলছে, সেই টোকা সেই সব কিছু চলছে। তারপরে ঈশ্বরের আশীর্বাদে স্ট্রাইক উঠে গেল, পরিস্থিতি নর্মাল হলো। আমারও সেই জ্বর প্রায় আসছে যাচ্ছে, ওই নিয়ে আমি ডিউটি করছি। রীতিমতো আমার প্রায় 3-4 কেজি ওজনও কমে গেছে, কারণ এটা টাইমটা বেশ লং পিরিয়ড ধরে আমার এই প্রবলেমটা চলছিল। একদিন আমি প্রথমত খুব ইন্ট্রোভার্ট ছিলাম, খুব বেশি গল্প করা বা খুব এগুলো আমার মধ্যে অতটা আমার আসতো না। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমি একদিন ওই যে দিদির কথা প্রথমেই বললাম, সিস্টার দিদিকে আমি পুরো বিষয়টা একদিন বলেছিলাম। ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে কথাবার্তা হতো, ওনার সঙ্গে বেশ মতেও মিল হতো আমার। তিনি শুনে বলেছিলেন কি কি হয়েছে, কি কি করেছি ইত্যাদি ইত্যাদি। আমি কোনো কিছুই মনে করতে পারলাম না। তারপরে কি একটা কথা থেকে ওই বেডের প্রসঙ্গটা উঠল। তখন আমি বললামই, কথা বলতে বলতেই টোকা মেরে কিভাবে কথাটা বেরিয়ে গেল আমি আজও নিজেও অবাক হয়ে যাই। উনি বললেন, সর্বনাশ, ওটা তুমি কেন করেছো? বলে কেন? মানে তোমরা তো নতুন, সবে এখানে ডিউটি স্টার্ট করেছো। ওই পার্টিকুলার ওই বেডটার একটা ইতিহাস আছে, অনেকে এখানে পুরনোরা জানে। এবার কি, অনেকে জানে অনেকে মানে না, অনেকে বা জেনেও না জানার ভান করে, বা কেউ ভুলে যাওয়ার চেষ্টা করে। কি আছে সমস্যাটা হলো ওই বেডটা এই গাইনোলজিক্যাল ডিপার্টমেন্টেরই বেড। কি হয়েছিল বলছে, আজ থেকে বেশি না, বছর 3 আগেকার ঘটনা। মানে ঘটনাটা ওনার সঙ্গে ঘটছে 2012 থেকে আরও 3 বছর পিছিয়ে যাও। বলছে আমাদের হাসপাতালে দেখা এগুলো নিত্যদিনের, এগুলো প্রায় আমরা এরকম পরিস্থিতির সাক্ষী হয়ে থাকি। তো একটি ভদ্রমহিলা, তার ডেলিভারি হয়েছে, 2nd বেবি, আমরা জানতাম তাই, মেয়ে হয়েছে। তো মা বাচ্চাকে জেনারেল ডিপার্টমেন্টে, যেখানে আমরা সব বাচ্চা মায়েরা থাকে, ওখানে ট্রান্সফার করা হয়েছে। তাকে দেখতে প্রায় 2 দিন হয়ে গেল, ভিজিটিং আওয়ার্সে কোনো বাড়ির লোক আসে না। এটা তার সঙ্গে যা পাশাপাশি যে মায়েরা আছে তারাও খেয়াল করে। তিনি শুয়ে শুয়ে বাচ্চাকে নিয়ে শুধু কাঁদেন। একজন আয়া দিদি তার হয়ে কাজ করছে। কিভাবে আয়া দিদিকে সে রাজি করিয়েছিল জানা নেই, হয়তো বলেছিল আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো বা কিছু। কেন, সিজার হয়েছে, তিনি নিজে উঠে প্রথম কটা দিন তো কিছু করতে পারবেন না। আয়া দিদি কাজ করছিলেন একবেলা, দিনের বেলাটাই। তো সে আয়া দিদি ওকে কাঁদতে দেখতো। যখন প্রত্যেকের বাড়িতে ভিজিটিং আওয়ার্সে লোক আসতো, তার চোখ দিয়ে জল পড়তো, মুখটা ঘুরিয়ে থাকতো। অনেকেই তাকে জিজ্ঞেস করতো কটা দিন যাওয়ার পর, তোমার বাড়ি থেকে কেউ আসছে না? দূরে থাকে, খুব দূরে বাড়ি? সে এক দিন এক রকম উত্তর দিত। কিন্তু এবার তার ছুটি হয়ে যাবে। ছুটির দিন বললো, আজকে তোমার বাড়ির লোক আসবে তো। এখানে বলে রাখি, বাচ্চাদের বেসিক যে জিনিসগুলো দরকার হয় বাচ্চা হওয়ার পর, সেগুলো তার কাছে ছিল না। পাশাপাশি বেড থেকে কেউ না কেউ এসে তাকে দিয়ে যেত, আচ্ছা আপনার এটা লাগবে, এটা রাখুন, এটা রাখুন, ইত্যাদি ইত্যাদি। এবার তো বাড়ির লোক সাইন না করলে তার ছুটি দেবে কি করে, কিভাবে হবে? সেদিন সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। তখন যিনি ডাক্তারবাবু ছিলেন কর্তব্যরত, তিনি নার্স দিদি ছিলেন, যে নার্স দিদি ঘটনাটা বলছেন যে কি বিষয়, বলছেন এর আগে আমার আরও 2 মেয়ে হয়েছে, তো এ আমার 3 নম্বর মেয়ে। বাড়ির লোকেরা এসে ভর্তি করে দিয়ে গেছে, সিজার হলো,
তারপর যখনই তারা জানতে পারলো মেয়ে হয়েছে, তারপর থেকে হসপিটাল মুখো হয়নি এবং আমার কাছে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আমি পাশের একজনের থেকে ফোনও করেছিলাম, মানে তার কারুর একজন পেশেন্টের বাড়ির লোক এসেছিলো, তার থেকে চেয়ে ফোনও করেছিলাম। আননোন নাম্বার থেকে ফোনটা রিসিভ করেছিল আমার শ্বশুরবাড়ির লোকেরা, কিন্তু আমার গলা শুনেই ফোনটা কেটে দিয়েছে, কোনো কথা বলেনি। আমার এরকম পরিস্থিতি, এবার আমি কি করব? এবার হসপিটালের লোকেরা পড়লো মহা সমস্যায়। সরকারি হাসপাতালে এগুলো নতুনত্ব কিছুই না, এরকম প্রবলেম চলতেই থাকে। তাও হসপিটালের রেজিস্টার থেকে যে পেশেন্টকে ভর্তি করেছিল তার ফোন নাম্বার বার করে তাকে ফোন করা হলো। আসতে চায় না। যিনি ওয়ার্ডেন ছিলেন তিনি প্রায় ধমক লাগিয়ে তাকে নিয়ে এলেন, বলে পেশেন্টকে বাড়ি নিয়ে যাও, তারপর তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এভাবে তো আমরা তাকে রেখে দিতে পারি না। তাও একটা দিন মানে এক্সটেনশন করা হয়েছে, যেহেতু যেদিন ছুটি সেদিনকে কেউ নিতে আসেনি, ছুটি দিয়ে দেওয়া হলো। সে চলে গেল বাচ্চা নিয়ে। তার মাস দুয়েক বাদে অদ্ভুতভাবে, যেহেতু হসপিটালের প্রত্যেকটা ডিপার্টমেন্টের খবর ডিপার্টমেন্টে থাকে, ঠিক 2-3 মাস বাদে বললো বার্ন ইউনিটে একটা পেশেন্ট এসছে। এটা আয়া দিদির মুখ থেকে খবরটা এলো, একজন পেশেন্ট এসছে। পেশেন্টটা একজন মহিলা, পুড়ে গেছে একটা সাইড, পুরো জ্বলে গেছে আগুনে। এবং বার্ন ইউনিটে যারা কাজ করে তাদের মধ্যে ওই আয়া দিদির কেউ চেনা ছিল। সে খবর দিয়েছে এই মেয়েটা সেই মেয়েটা যাকে তার মেয়ে হয়েছে বলে শ্বশুরবাড়ির লোক নিতে আসছিল না, সে এইভাবে পুড়ে গেছে মারাত্মকভাবে এবং বাঁচবে না। ঠিক তাই 48 ঘন্টার মধ্যে তিনি মারা যান। মারা যাওয়ার পর এবার বডি নিয়ে ঝামেলা হতে থাকে। বউটার বাপের বাড়ি থেকে লোক আসে, পুলিশ কেস হয়, অনেক কিছু হয়। তখন জিনিসটা জানা যায় যে তখন তো হসপিটালে চাপে পড়ে ওকে বাড়ি নিয়ে গিয়েছিল। বাড়ি নিয়ে যাওয়ার প্রায় 10-12 দিনের মাথায় তার স্বামী আবার বিয়ে করে। মেয়েটি অ্যাকচুয়ালি বিহারের, তার বাপের বাড়ি। তো বিহার থেকে লোকেদের আসাটা ন্যাচারালি বললেই কেউ সঙ্গে সঙ্গে কলকাতা আসতে পারে না। কলকাতারও একটি প্রান্তে আর কি, একটা বস্তিতে বলা যেতে পারে, সেখানে তারা থাকতো। এর আগে 2টো মেয়ে হয়েছে, 3 নম্বর 3য় মেয়ে, ছেলে করে 3টে মেয়ে। আগের 2টো মেয়ে হওয়ার জন্য বউটার ওপর প্রচুর অত্যাচার হয়েছে। 3য়বার মেয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির লোক আর অ্যাকসেপ্ট করতে পারে যে না, একে আর আমরা বাড়িতে রাখবো না। যুগ ধরে চলে আসা একটা খুব কমন প্রবলেম। তারপর বাচ্চাটার মায়ের এরকম মৃত্যুর পর বাচ্চাটার বাড়ির লোকেরা, মানে মামার বাড়ির লোকেরা, বাচ্চাটিকে নিয়ে মামার বাড়ির বিহারে চলে যায়। আর বড় 2টো মেয়ে একটা পিসির বাড়িতে চলে যায়, আর একটা কোন আত্মীয় দত্তকের মতো নিয়ে নিয়েছিল, কারণ তার বাবা 2য়বার বিয়ে করেছে। তার 3টে মেয়ের কোনো মেয়েতেই তার কোনো আগ্রহ নেই। কিন্তু এইসব তো গেল ঘটনা। তারপর থেকে যে পেশেন্ট, ওই ভদ্রমহিলা যে বেডে হসপিটালে যখন ওর বাচ্চা হওয়ার পর যে বেডে ছিল, সেই বেডটায় যে পেশেন্টকেই দেওয়া হয় তারই নানা রকম কমপ্লিকেশান আসে। তারও আসে, তার পাশে শুয়ে থাকা বেবিরও কমপ্লিকেশান আসে। এবং একবার না দুবার না বারবার, প্রত্যেকটা বার পেশেন্টের সঙ্গে এটা হওয়াতে হসপিটাল অথরিটি নড়ে চড়ে বসলো। এটা কি করে সম্ভব? আর ওই ঘটনাটা সদ্য ঘটে গেছে, সবাই জানে ওই বউটাই মারা গেছে। তো সবার মনের মধ্যে একটা কুসংস্কার বা ভয় সব কিছু কাজ করছিল যে তাহলে এই বেডটাতে কোনো প্রবলেম আছে, এখান থেকে পেশেন্টকে সরাতে হবে। সরিয়ে ট্রান্সফার, একেতে হসপিটালের বেডের প্রবলেম, তার মধ্যে একটা বেডে যদি এরকম হয়ে থাকে, ওই বেডটাকে চেঞ্জ করে একদম ওটাকে বাতিল করে দেওয়া হলো। তবে সেটাতে সময় লেগেছিল। কিন্তু যখনই নিস্তব্ধ ওই জায়গাটা দিয়ে কেউ যায়, কোনো ডাক্তার হতে পারে, নার্স হতে পারেন, বা কোনো কর্মচারী, অন্য কোনো কর্মী হতে পারে, ওই বেডটা থেকে টক টক আওয়াজ সবাই পেত। এই টক টক আওয়াজটার কারণ বলছে, তার যখন বাচ্চাটা হয়
অসুস্থ সে শুয়ে থাকতো, সে পাশের বেডের কাউকে ডাকার জন্য বা কথা বলতো না খুব একটা, সে হিন্দি বাংলা মিশিয়ে কথা বলতো। অনেক বাঙালি পেশেন্টরা তার কথা বুঝতে পারতো না, বা কেউ ঘুমিয়ে থাকতো হয়তো পেশেন্টরা ওষুধের ঘোরে, তাদের ডাকার জন্য সে টক 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 শব্দটা ইউজ করতো। এবং কিছু সময় আপন মনে ওই আওয়াজটা করতে থাকতো। হয়তো সে ডিপ্রেশনে চলে গেছিল, আপন মনে ওই রকম আওয়াজ করতো সব সময়, এটা সবাই খেয়াল করেছে। তো ওই শব্দটার সঙ্গে তার একটা যেন বৈশিষ্ট্য, আর ওই বেডে ওটা হওয়াতে সবাই রিলেট করতে শুরু করলো যে ওই বোধহয় এরকম, বা ওর আত্মাই বোধহয় এরকম করে। কিন্তু অথরিটি তো আত্মার বিষয়টা মানে না, তো প্রতিটা পেশেন্টের সঙ্গে এরকম হওয়াতে তাই জন্য বেডটাকে চেঞ্জ করা হলো। এতদিন তো সব কিছু ঠিক ছিল, সবাই সব কিছু ভুলতে বসেছিল, কিন্তু আপনি আনমনে ওটা করার পর থেকেই প্রবলেমটা অ্যারাইজ করেছে। সেই দিদিকে বললাম এবার আমি কি করব, বন্ধুদেরও বলতে পারবো না, আমরা ডাক্তার মেডিকেল লাইনে থাকি, বিজ্ঞানের ছাত্র, এসব কথা বললে তো বন্ধুদের মধ্যেও আমাকে নিয়ে রগড় হবে। আর আমরা 5 বছর ডাক্তারি পড়ে এত কিছু স্ট্রাগল করে আমরা আসি, সেই সব কাটা থেকে আরম্ভ করে সব কিছু আমাদের চোখের সামনে আমরা দেখতে দেখতে আমরা ভেতর থেকে শক্ত হয়ে যাই। তো এইসব নিয়ে কাতর হওয়া, এটা বলাটা আমাদের শোভাও পায় না। আর আমি বলেছি আমি ভীষণ ইন্ট্রোভার্ট, সবাইকে সব কথা বলতেও পারতাম না। কাছের এক বন্ধুকে বলেছিলাম বটে, বলেছিলাম প্লিজ ভাই কাউকে কিছু বলিস না, বন্ধুদের মধ্যে ফালতু ফালতু রগড়ের পাত্র হয়ে যাব। বলো তুমি তোমার বাড়িতে যোগাযোগ করো, কোনো একটা পুজো আচ্ছার ব্যবস্থা করো, এবং তোমাকে কোনো ভালো কোনো তান্ত্রিক বা পীর ফকির। নিজে বলতে বা ভাবতেও কেমন লাগছিল যখন বাড়ি এলাম সেদিনকে আনমনে, যে আমি লাস্টে তান্ত্রিক পীর ফকিরের কাছে যাব। এত কষ্ট করে বাবা মা ডাক্তারি পড়ালো, বিজ্ঞানের ছাত্র হয়ে লাস্টে এই অবস্থা আমার। নিজের প্রতি নিজের একটা গ্লানি বোধ হচ্ছিল, আত্মগ্লানি, এই অবস্থা হলো আমার। আচ্ছা এটা কোনো অন্যরকম কোনো কমপ্লিকেশন নয় তো, আমি এটার সঙ্গে রিলেট করছি। আমি প্রচুর সার্চ করলাম, নিজে প্রচুর বইপত্র আরও ঘাঁটলাম, কিন্তু আমার এই জ্বর আসা, আমার এই ব্যথার, এই ঘুমের ঘোরে, এই 3টে জিনিস টকটক পিঠের মধ্যে যেন কে টকটক টকটক শব্দ, এই 3টে জিনিসকে আমি কোনো রকমভাবে কোনো কিছুর সঙ্গে রিলেট করতে পারলাম না। কোনোভাবে আমি নিজেকে নিজে ডায়াগনোস করতে পারলাম না যে কেন আমার এরকম হচ্ছে। বাধ্য হয়ে নিজের কাছে নিজে হার মেনে মাকে জানালাম। আমার মা খুবই ভক্তি, ঠাকুরের প্রতি ভক্তি, ভূত প্রেত ডাকিনী যোগিনী কিছু এমন নেই যে আমার মা বিশ্বাস করেন না। বাবা যদিও ব্যতিক্রমী ছিলেন, মা বিশ্বাস করলেন, বললেন হ্যাঁ হাসপাতালে দিনরাত কত রকম রুগী ভুগি মরা আসছে, ওই সব থেকেই হয়েছে ইত্যাদি ইত্যাদি। বাড়ির মধ্যে যা আলোচনা হয় প্রত্যেকে বললেন তোর বাবাকে বলিস না, আমি ব্যবস্থা করবো, তুই বাড়ি আয়। বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হলো, ঠাকুরমশাই আমাকে কিছু ফুল দিলেন রাখতে, যেটা রাখো, এবং আমাকে ওই মায়ের কথা মতো ঝেড়ে দেওয়া যাকে বলে সেই ঝাড়ফুঁক করে দিয়ে গেলেন, ঠাকুরমশাই করে দিলেন, এবং একটা মন্ত্র দিয়ে গেলেন যে এই মন্ত্রটা তুমি করো, স্নান করে প্রতিদিন করো, কিছুদিন করতে থাকো। আমি কি মন্ত্র তাও বলছি না, কারণ দরকার নেই এগুলো বলার, আমার সমস্যা একরকম ছিল, অন্য সমস্যা হবে। আস্তে 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 রাতারাতি কিছু হয়নি, আমার এই প্রবলেমটা চলে গেল। তবে শারীরিকভাবে সুস্থ হয়ে গেল, মানসিকভাবে ওইটা টানাপোড়েনটা আমার অনেক দিন চলেছিল। তারপরে আমি যখন ডিউটি জয়েন করেছিলাম, ওই দিকে যখন রাত্রেবেলা নাইট ডিউটিতে যেতাম, দিনের বেলা ডিউটি থাকলে কিছু হতো না, ওইদিকে যখন যেতাম তখন মনের মধ্যে না বারবার ওই বেডের দিকে তাকালে মনে হতো এই বেডটা বাতিল হয়েছে, সেই কারণে খারাপও লাগতো এক একটা টাইমে যে সত্যি মানুষের জীবনে কত রকম কিছু ঘটে। আমাদের এই সমাজে মেয়ে হওয়াকে এত বড় অভিশাপ রূপে দেখা হয়, শুধু ওই আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোতে না, অনেক উচ্চবিত্ত পরিবারও আমি আমার পরবর্তীকালে কর্মজীবনে অনেক দেখেছি যে মেয়ে হওয়াটাকে আজকের ডেটেও অভিশাপ মনে করা হয়। বর্তমানে আমি শুধুমাত্র একজন চিকিৎসক নই, আমি 2 কন্যা সন্তানের বাবা।
আমার দুটো মেয়ে, আমার কখনো মনে হয়নি যে আমার খুব ক্ষতি কিছু হয়ে গেছে জীবনে। আমি আমার স্ত্রী আমরা দুজনেই ডাক্তার। আমার স্ত্রীকেও যখন আমি ঘটনাটা বলেছিলাম ও খুব শুনে দুঃখ পেয়েছিল, তবে ও এইগুলো মানে, ও বিশ্বাস করে। আমার মতো এত অবিশ্বাস করব এরকম ব্যাপার ওর মধ্যে নেই। আমার বড় মেয়ে স্কুলে পড়ে এবং ছোটো মেয়ে একদমই শিশু বলা যেতে পারে। কিন্তু যখনই আগের এই ঘটনাটা মনে করি, অনেকে জিজ্ঞেস করে অনেক জায়গায় যে হসপিটালে এতদিন চাকরি করছো, কোনো ভয়ঙ্কর বা ভৌতিক অভিজ্ঞতা নেই? সবসময় সবটা স্বীকার করি না। কখনো ভাবি হয়তো সত্যিই আমার মনের ভুল ছিল, কখনো কখনো মনে হয় সবটাই বা মনের ভুল বলে উড়িয়ে দিই কী করে। কিন্তু ওই যে পিঠে নাড়িয়ে দিয়ে যাওয়া সত্যি আমার মানসিকতাকে নাড়িয়ে দিয়ে গেছিল। তিনি যে কী বলতে চেয়েছিলেন আমি আজও জানি না। আমি নিজের প্রচার নিজে করতে চাই না, তবে এখনও অনেক পেশেন্ট আমার কাছে আসে। আমি না বললেও আপনারা বুঝতে পারছেন আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এতক্ষণে বুঝেও হয়তো গেছেন। কিছু পেশেন্ট এখনও এমন পায়, তাদের স্বামীরা বা যিনি মা হতে চলেছেন তার মা বা শাশুড়ি মা এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমার মেয়ে বা বৌমা বা কেউ বলেন আমার স্ত্রীকে দেখে বলতে পারেন যে ছেলে হবে না মেয়ে হবে, তার কোনো কিসের লক্ষণ? আপনারা তো ডাক্তার, আপনারা তো বোঝেন। কেউ কেউ বর্তমানে ইন্টারনেট থেকে নানা রকম তথ্য কালেক্ট করে এনে আমাদের আবার দেখান। আমি বলি যে দেখুন, ডাক্তারিটা শিখেছি, তবে এরকম জিনিসপত্র আমার এখনও শেখা হয়নি। মানসিকতাকে উন্নতি করুন। মাঝে মাঝে খুব যখন বিরক্ত লাগে ধমকও লাগিয়ে দিই, কিন্তু তাদের মধ্যে খুব একটা পরিবর্তন দেখি বলে মনে হয় না। তবে আমি আমার নিজের মেয়ের এক্সাম্পল দিই যে আমার নিজেরও দুটো মেয়ে এবং আপনার স্ত্রীও একজন মেয়ে। কী সমস্যা? যদি আপনার কন্যা সন্তান হয় তাহলে সমস্যা কোথায়? কেউ কেউ নানা রকম অজুহাত দেন, কেউ কেউ চুপ করে থাকেন। তবে আমি চেষ্টা করি আমার যথাসাধ্য সেই পরিবারগুলোকে বোঝাতে, কিছুটা হলেও যাতে তাদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি, চেষ্টাটা করি। জানি না কতটা কি সফলতা আমি পাই। এই ছিল ঘটনা শৈলী। ভালো লাগলে পড়ে শুনিও, এবং এই ঘটনা যদি একটা মানুষেরও মানসিকতাকে পরিবর্তন করতে পারে তাহলে আমি বুঝবো আমার এই ঘটনা পাঠানো তোমাকে সার্থক। ডাক্তারবাবু আপনাকে থ্যাংক ইউ বলার ভাষা আমার নেই, আমার জানা নেই আপনাকে কীভাবে আমি ধন্যবাদ জানাবো। অনেক বড় মনের মানুষ আপনি। আপনি আপনার নাম বলতে চাননি, আপনি আপনার ঠিকানা বা কোথায় কোন হসপিটালের ঘটনা, বর্তমানে কোন হসপিটালে আছেন, কোনো কিছুরই নাম বলেননি, এবং আমি জানতেও আপনার কাছে চাইবো না। অবশ্যই আপনার পেশার খাতিরে আপনি গোপন রেখেছেন। এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ, আর এভাবে এই মানুষগুলোর পাশে থাকবেন, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকেও যারা ঘটনা শুনছো প্রতিনিয়ত, যারা ঘটনা পাঠাচ্ছ, প্লিজ তোমাদের যদি কারুর ঘটনা 1%ও ভালো লেগে থাকে, আজকে আমি বলবো তোমরা প্রত্যেকে কমেন্ট করতে পারো না পারো, একটা লাইক করে ডাক্তারবাবুকে উৎসাহ দিও। কারণ উনি যে প্রফেশনে আছেন, অনেকেই হয়তো এরকম ভৌতিক ঘটনা, অনেকে অনেক কিছু সম্মুখীন হয় ওনার মতন ডাক্তারবাবুরা, তারা কিন্তু সবাই এসে এভাবে ঘটনা শেয়ার করেন না বা এভাবে বিশ্বাস করে একটা জায়গায় এসে ঘটনা বলতেও পারেন না। তাদের মধ্যে ভয় থাকে যে যদি পরিচয় কোনো কারণে বেরিয়ে যায় তাতে তাদের নানা রকম সমস্যা হতে পারে। তো তিনি যেভাবে কাজ করে চলেছেন সেটাকে তোমরা যদি সম্মান জানাতে চাও প্লিজ লাইক করে দিয়ে যাও, এটুকু বলবো আজকে। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। প্রতিদিন আমি যাদের কমেন্ট পাই তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। কমেন্ট করেছেন মৌমিতা দাস, সত্যি খুব ভয়ের ঘটনা। ঋতু চৌধুরী লিখেছেন লাস্টের ঘটনাটা খুবই কষ্টের। রুবি মুখার্জি কমেন্ট করেছেন, অমিত ভট্টাচার্যী কমেন্ট করেছেন, ঈশান সংঘমিত্রা, কাজী তামান্না একে কমেন্ট করেছেন, রহমান, রুবি মুখার্জি, রমাশিস যদি খুব না ভুল করতে পারি, সোমা সাহা, ঋতুপর্ণা নস্কর, ঋতুপর্ণা চৌধুরী, দিবাকর কুণ্ডু, মৌসুমী মুখার্জি,
মেইজ ডেলাইট, শ্রাবণী মুখার্জি, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, পাগলি মেয়ে, নন্দিনী পাল, স্বপন রয়, মৈনাক, সৌজাত্য ঘোষ, সঞ্চিতা দেব এবং দেখিনি আর কারা কারা কমেন্ট করেছেন। দামিনী পাল, রিকা লিখছেন তোমার থেকে কোনো রিপ্লাই পাই না। না রিকা, তোমার কমেন্টের রিপ্লাই আমি এর আগে বহুবার করেছি এবং তোমার কমেন্ট পড়াও হয়েছে, খুব চেনা নাম তোমার। দিশা বালা, ফরএভার গেমিং, সুদেষ্ণা সিংহ রয়, ডিলাইটফুল কালার র্যালি, ডক্টর 85844, অনিন্দিতা বিশ্বাস। উনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন, তুমি তো ঘটনা বলে থাকো, দর্শক গল্প বললেও তুমি শুধরে দাও, তাহলে আজকে আবার গল্প বললে কেন? ওই কি বলি বলো তো, মাঝে মাঝে যখন বলি অনেকে কমেন্ট করেন, ইনবক্সে এসেও লেখেন যে আপনি ঘটনা কেন বলছেন, গল্প কেন বলছেন না, আপনারা গল্পই বলুন না, এটা তো সব শোনা কথা, সত্যি কি আপনি দেখেছেন? তখন এক এক সময় মনে হয় আচ্ছা যদি আপনাদের মনে হয় এটা গল্পই, সত্যি ঘটনা নয়, তবে তাই, এরকম এই সেন্সে আমি তাকে সমর্থন করেছিলাম। দেবপ্রিয়া চ্যাটার্জি, জিৎ, মিথুন পাল, রূপা দে, ফ্লেম 856, সুমন সমাদ্দার, মিতানি পাল এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।